আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ২ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমার বন্ধ করা চোখ, তীক্ষ্ণ নাক আর আমার চিকন গোলাপের পাপড়ির মতো গোলাপি ঠোঁটজোড়া নয়ন ভরে দেখতে লাগলো। তার যেন পলক পড়ছে না। এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে এভাবে চেয়ে চেয়ে সারা জীবন পার করে দিতে পারবে। বিড়বিড় করে সে বলেই ফেলল, মাশা আল্লাহ। হঠাৎ আমি চোখ খুললাম। এবার সে আমার চোখের দিকে আরও মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। লাইটের আলোতে নীলাভ চোখ দুটো চিকচিক করছে। এদিকে আমার পায়ে কাজ ঢোকার কারণে পায়ে ব্যথা করছে। কি হয়েছে ব্যাপারটা বুঝতে পেরে আমি নিজেকে ছাড়িয়ে নিলাম। দাঁড়াবার মতো অবস্থায় ছিলাম না আমি। তাই আমি খাটে বসে বললাম, সরি, মাফ করবেন আমাকে, আমি বুঝতে পারিনি। আর কখনো এমনটা হবে না। জিলু এখনো মুগ্ধ হয়ে শুধু আমাকেই দেখে যাচ্ছে। ওর যেন আমাকে দেখা শেষই হচ্ছে না। এমন করে তাকিয়ে থাকাতে আমার খুব অস্বস্তি হচ্ছে। সাথে পায়ের ব্যথায় চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে। আমি এবার পা উপরে উঠিয়ে দেখি ছোট ছোট ৩টে কাচের টুকরো পায়ে বিঁধে গেছে। সেখান থেকে রক্ত পড়ছে। এতক্ষণ জিলু আমাকেই দেখে যাচ্ছিল। এবার ওর আমার পায়ের দিকে নজর পড়ল। যখন দেখলো আমার পায়ে থেকে রক্ত পড়ছে, তখন সে ব্যস্ত হয়ে বলে, আরে, আপনার পায়ে থেকে তো রক্ত পড়ছে, দেখি দেখি কি হয়েছে। এই বলে সে এগিয়ে আসে দেখার জন্য। জিলু দেখে বলে, এ তো দেখছি কাঁচ ফুটে গেছে পায়ে, দাঁড়ান আমি বের করে দিচ্ছি। এই বলে সে আমার পা ধরতে আসে। আমি বললাম, কোনো প্রয়োজন নেই, তবে বলার জন্য ধন্যবাদ, আমারটা আমি করে নিতে পারবো। জিলু বলে, আপনি পারবেন না, আমাকে দিন, আমি করে দিচ্ছি। আমি বললাম তো প্রয়োজন নেই, আর আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না আপনাকে। আপনি যান, ফ্রেশ হয়ে শুয়ে পড়ুন, রাত অনেক হয়েছে। জিলু কিছু না বলে আমার মুখের দিকে তাকিয়ে আছে। ওর বুঝতে বাকি রইল না যে ওর কথাতে আমি কতটা কষ্ট পেয়েছি, যার জন্য ওকে আমি পা ছুঁতে দিচ্ছি না। সে দাঁড়িয়ে রইল আমার সামনে আর আমাকে দেখতে লাগলো। এদিকে আমি মনে মনে ভাবছি, মুখে তো বলে দিলাম করে নেব নিজে, কিন্তু এই কাজ কিভাবে বের করব। মনের মধ্যে ভয় আর জিদ দুটোই বাসা বেঁধেছে। আমি এবার কাচের উপর হাত রেখে চোখ বন্ধ করে দাঁত মুখ খিচে জোরে একটা টান দিলাম। কাচ বেরিয়ে আসার সাথে সাথে ব্যথায় কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। মুখ থেকে অস্ফুট সুরে উফ শব্দটা বেরিয়ে এলো। এদিকে আমার কষ্টে যেন জিলুর কষ্ট হচ্ছে। জিলু বলে, প্লিজ, আমি অনুরোধ করছি, আমাকে দিন, আমি বের করে দিচ্ছি। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, কোনো দরকার নেই, আপনাকে শুধু শুধু কষ্ট করতে হবে না, যদি পারেন তাহলে ফাস্টিং বক্সটা দিলে ভালো হয়। জিলু কথা না বাড়িয়ে ফাস্টিং বক্সের জন্য চলে গেল। কিছুক্ষণ পর নিয়ে এলো। ততক্ষণে আমি বাকি দুটো কাজ বের করে ফেলেছি। জিলু বলে, আপনি শান্ত হয়ে বসুন, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। আমি এবার একটু রাগান্বিত ভাব নিয়ে বললাম তো আপনাকে, আমারটা আমি নিজে করে নিতে পারবো। এই বলে ওনার হাত থেকে ফাস্টিং বক্স নিয়ে নিজের পা ব্যান্ডেজ করে নিলাম। কখনো এসব করিনি, তাই ঠিকমতো হয়েছে কি না তাও জানি না। জিলু আমার সামনে দাঁড়িয়ে শুধু দেখতে লাগলো, কিছু বলার বা আগ বাড়িয়ে করার সাহস পাচ্ছে না। আমি পায়ে ব্যান্ডেজ করা শেষ করে মেঝের দিকে তাকিয়ে আছি। পুরো ঘরে পানি আর কাচের টুকরো। এখানে বিছানা করে ঘুমানো অসম্ভব। খাটের ওপাশে ওয়াশরুমের দরজা। রুমে এমন কিছু নেই যে সেখানে ঘুমোতে পারবো। আর খাটে ঘুমোতে হলে ওনার সাথে ঘুমোতে হবে, যেটা আমি একদম চাই না। কারণ এত অপমান হওয়ার পর আমার ওনার সাথে কথা বলতেও ইচ্ছে করছে না। আমি জানি এটা করা অন্যায়। স্বামীর সাথে রাগ করে আলাদা ঘুমোলে সারা রাত ফেরেশতারা নালহত দেয়। কিন্তু উনিও তো আমার সাথে অন্যায় করেছে, তাই আমি এই কাজটা করতে বাধ্য। নিচে ঘুমোতে হলে ফ্লোর পরিষ্কার করতে হবে। আমি বললাম, একটা ঝাড়ু পাওয়া যাবে? জিলু বলে, কিন্তু কেন? আমি বললাম, কষ্ট করে একটু নিয়ে আসুন, আর সাথে একটা টাওয়াল। জিলু আবার বলে, নিয়ে আসবো, কিন্তু কেন সেটা তো বলুন। আমি বললাম, মেঝে পরিষ্কার করার জন্য। জিলু বলে, আমি বরং কাজের মেয়ে শিখাকে ডেকে দিচ্ছি, ও এসে পরিষ্কার করে দেবে। আমি বললাম, এত রাতে কাউকে ডাকার প্রয়োজন নেই, ও নিশ্চয়ই ঘুমোচ্ছে, আপনি নিয়ে আসুন, আমি করব। আমার কথা মতো জিলু নিচে গিয়ে টাওয়াল আর ঝাড়ু নিয়ে এলো। জিলু বলে, কি করতে হবে আমাকে বলুন, আমি করে দিচ্ছি। আমি কোনো কথা না বলে ওনার হাত থেকে ঝাড়ু নিয়ে প্রথমে ঝাড়ু দিয়ে কাজগুলোকে এক সাইড করে রাখলাম।
যদিও আমার কষ্ট হচ্ছে কেটে যাওয়া পা নিয়ে চলতে, তবুও আমি করছি। তারপর টাওয়াল দিয়ে মেঝের রক্ত আর পানি মুছে টাওয়ালটা এক সাইড করে রাখলাম। এরপর ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করে বেরিয়ে এলাম। আসার সময় নিজের কিছু কাপড় নিয়ে এসেছি, সেখান থেকে একটা পরে নিলাম। জিলু এখনও ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে আছে। ও যেন বুঝতেই পারছে না ও কি করবে। যার মুখ দিয়ে একটু আগে খই ফুটছিল, আমাকে যা ইচ্ছে নয় তাই বলে অপমান করছিল, সেই মানুষটাই এখন যেন বোবা হয়ে গেছে। আমি বললাম, আমার একটা উপকার করবেন? জিলু বলে, কি বলুন। আমি বললাম, একটা মাদুর আর পাতলা দুটো কম্বল ব্যবস্থা করে দিতে পারবেন? জিলু বলে, পারবো, কিন্তু কেন? আমি বললাম, সারা রাত তো জেগে থাকতে পারবো না, ঘুমোতে হবে, তার জন্য চাই। আমি তো ঠিক এখানে কোনো কিছু জানি না, কোথায় কি আছে, তাই আর কি আপনাকে বলছি। জিলু বলে, তার প্রয়োজন নেই, আপনি খাটে ঘুমোতে পারেন। আমি বললাম, তাহলে আপনি? জিলু বলে, কোথায় আবার, আমিও খাটে ঘুমোবো। আমি বললাম, আমাকে মাফ করবেন, আমি আপনার সাথে এক খাটে ঘুমোতে পারবো না, দয়া করে আমাকে একটা মাদুর এনে দিন, তাতেই চলবে। জিলু বলে, আমার ব্যবহারের জন্য আমি সরি বলছি, প্লিজ খাটে ঘুমান। আমি বললাম, গরু মেরে তার দক্ষিণা দিচ্ছেন? একটা কথা নিশ্চয়ই জানেন, গাছের গোড়া কেটে আগায় পানি ঢাললে সেই গাছ কখনো জীবিত হয় না, তাই শুধু শুধু ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। দেখুন, রাত অনেক হয়েছে, আমি কথা বাড়াতে চাই না, দয়া করে আমাকে একটা মাদুর এনে দিন। জিলু কথা না বাড়িয়ে নিচে চলে গেল। বেশ কিছুক্ষণ পর খুঁজে খুঁজে কোত্থেকে যেন ছোট একটা মাদুর নিয়ে এলো। জিলু বলে, এটা তো ছোট, এটার ভেতর আপনি ঘুমোবেন কি করে? আমি বললাম, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমাকে দুটো কম্বল দিন, তাতেই চলবে। জিলু বলে, কেন জিদ করছেন? আমি জানি আপনি আমার উপর রাগ করে নিচে ঘুমোচ্ছেন, বললাম তো সরি, আর কখনো আপনাকে এমন করে কথা বলবো না। আমি বললাম, কথাগুলো বলার আগে একবার ভাবা উচিত ছিল আপনার। আমি আপনাকে বারবার সাবধান করেছি, কিন্তু আপনি আমার কথা শোনেননি। মুখ দিয়ে যা এসেছে তাই বলেছেন আপনি আমাকে। আমার চরিত্র খারাপ, কোনো ছেলের সাথে ধরা খেয়েছি আমি, ক্যারেক্টার খারাপ, আমি ধূর্ত, আমি বাজে মেয়ে, তাই আমার বর আমাকে বিয়ে না করে বিয়ে ভেঙে দেয়। এমনকি আপনি আমার ফ্যামিলিকে পর্যন্ত ছাড়েননি। আচ্ছা, এমনও তো হতে পারে যে ওই লোকটির বাইরে কোনো এফআইআর আছে, তাই সে আমাকে বিয়ে করতে চায়নি, ফ্যামিলির জোরাজোরিতে আমাকে বিয়ে করতে চেয়েছে। এমনও তো হতে পারে হয়তো সে বিয়ের দিন তার গার্লফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে, সেটা তো কারো মাথায় আসেনি। বিয়ে কেন ভেঙে গেল তাই সব দোষ মেয়ের। মেয়ের চরিত্র খারাপ, ক্যারেক্টার খারাপ, তার ফ্যামিলি চালবাজ, ভণ্ড, প্রতারক, ধূর্ত, আরও কত কি শুনতে হয়। কেন বারবার মেয়েদের উপরেই আঙ্গুল ওঠে, ছেলেদের উপর কেন নয়? কারো বিষয়ে যাচাই না করে এভাবে বাজে মন্তব্য করা ঠিক না। আমি চুপ হতেই জিলু আমাকে অবাক করে দিয়ে আমার সামনে এসে হাত জোর করে বলে, আমি হাত জোর করে ক্ষমা চাইছি, আমার ভুল হয়েছে, এমন করে বলা একদম উচিত হয়নি আমার, প্লিজ ক্ষমা করে দিন। আমি বললাম, আচ্ছা আপনি বারবার ক্ষমা চাইছেন কেন? আপনার বলা সব কথা তো আমি মেনে নিয়েছি, আপনি আমাকে স্ত্রীর অধিকার দেবেন না, আমি কখনো সেটা চাইব না। আপনি 6 মাস পর আলাদা হয়ে যাবেন, সেটাও তো মেনে নিলাম, আর আপনাকে আমি ডিস্টার্বও করব না। আপনার পড়াশোনায় কোনো ক্ষতি হবে না আমার জন্য, আমি আপনার থেকে দূরত্ব বজায় রেখেই চলব। 6 মাসেরই তো ব্যাপার, ও দেখতে দেখতে কেটে যাবে। তবে আপনার কাছে অনুরোধ, মা যেন বুঝতে না পারে, তাহলে উনি খুব কষ্ট পাবেন। এখন আপনি আমাকে কম্বল দেবেন কি দেবেন না? আমি বেশ বুঝতে পারছি উনি আমাকে দেখার পর থেকেই আমার প্রতি দুর্বল হয়ে পড়েছে, তাই তো সে নিজের ভুল বুঝে বারবার ক্ষমা চাইছে। কিন্তু আজ ওনার কথাগুলো আমার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। বাহিরের কেউ বললেও সেটা গায়ে সইত, কিন্তু নিজের স্বামীর মুখে এমন কথা শুনবো আশা করিনি। এদিকে জিলু মনে মনে ভাবছে, অনেক বড় ভুল করে ফেললাম আজ আমি। যদি একটিবার ওর মাথার ঘোমটা সরিয়ে ওকে দেখতাম, তাহলে হয়তো কিছুই হতো না। ওর নিষ্পাপ মুখটা দেখলেই তো বোঝা যায় ও কতটা পবিত্র, কতটা নিষ্পাপ। আর আমি কি করলাম? না জেনে না বুঝে কতগুলো বাজে কথা শোনালাম। কিভাবে ওর রাগ ভাঙাবো? কথাগুলো ভাবতে ভাবতে আলমারি থেকে দুটো কম্বল বের করে আমাকে দিল।
আমি মাদুরা বিছিয়ে একটা কম্বল মাদুরার উপর বিছিয়ে অপর একটা গায়ে দেওয়ার জন্য রাখলাম, কারণ হালকা হালকা ঠান্ডা পড়ছে। আমি বললাম, একটা বালিশ হবে? জিলু খাটের উপর থেকে একটা বালিশ আমাকে দিল। আমি বালিশটা মাথার নিচে দিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লাম। জিলু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখতে লাগলো। জিলু যে আমাকে দেখার পর আর নিজের মাঝে নেই, সে যে হারিয়ে গেছে আমার মাঝে। আমাকে দেখার পর থেকে তার মনে ঝড় বইতে শুরু করেছে, ওলট পালট করে দিচ্ছে তার অবচেতন মনকে। তার যে এখন চিন্তা ভাবনা লোপ পেয়েছে। যে বয়সের পার্থক্যর জন্য সে আমাকে এতগুলো কথা শুনিয়েছে, আমাকে দেখার পর সেটাও ভুলতে বসেছে। কারণ আমার সৌন্দর্য তাকে এতটাই মুগ্ধ করেছে যে তার এখন যে কোনো প্রকারে আমাকে তার চাই। আসলে আমি তার থেকে 1.5 বছরের বড় হলেও আমাকে দেখে সেটা বোঝার উপায় নেই। আমাকে দেখলে মনে হবে এই তো সবে মাত্র 16-17তে পা দিয়েছে। বয়সের পার্থক্য বোঝাই যায় না। জিলু আমার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, ও তো আমার স্ত্রী, আমার সাথে রাগ করতেই পারে, তাই বলি কি আমার উচিত না ওর রাগ ভাঙানো? জিলু ধীরে ধীরে আমার কাছে এগিয়ে আসে। আসলে আমাকে দেখার পর আমাকে কাছে পাওয়ার জন্য ও এতটাই পাগল হয়ে আছে যে নিজেকে ধরে রাখতে পারছে না। জিলু আমার পাশে এসে দাঁড়িয়ে বলে, এই যে শুনছেন? আমি বললাম, বলুন। জিলু বলে, সরি বললাম তো, ক্ষমা করে দিন, আর কখনো এমন ভুল হবে না। আমি বললাম, শুনেছি, আর কিছু বলার আছে? জিলু বলে, না মানে বলছিলাম যে আপনি উপরে এসে ঘুমান না। আমি বললাম, আমি এখানে ঠিক আছি। জিলু নিজের লজ্জা ভুলে গিয়ে বেহাইয়ের মতো বলেই দিল, আপনাকে ছাড়া ঘুম আসছে না, আসুন না। ওর কথা শুনে আমি এবার ওর দিকে তাকিয়ে বললাম, আমি আজ এসেছি, আগে তো আমি ছিলাম না। তখন কিভাবে ঘুমিয়েছেন? তখন যেভাবে ঘুমিয়েছেন এখন ঠিক সেভাবে ঘুমান। এই বলে আবার চোখ বন্ধ করে শুয়ে রইলাম। কিন্তু জিলু নাছোড়বান্দা, সে এবার এমন কাণ্ড করল যেটা আমি আশাই করিনি, ভাবতেই পারিনি এমন কিছু করবে। হঠাৎ সে আমাকে অবাক করে দিয়ে আমার পাশে শুয়ে পড়ল। শুধু তাই নয়, কম্বলের ভেতরে ঢুকে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। আমি তো হতবাক হয়ে গেলাম। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে সে হঠাৎ আমাকে জড়িয়ে ধরা অবস্থায় আমাকে আরও অবাক করে দিয়ে পিঠে চুমো খেলো। এরপর আমার ঘাড়ে মুখ গুজে দিয়ে নাক ঘেঁষতে লাগলো। আমি তো ভাবতেই পারিনি ও আমার সাথে এমন করবে। নিজেকে স্বাভাবিক করতে কিছুটা সময় লাগলো। এবার আমি নিজেকে এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে উঠে বসলাম। রাগে অপমানে নিজের চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। উনি যে হঠাৎ এমন করবে আমার সাথে আমি তো ভাবতেই পারিনি। আমি এবার রাগে ফেটে পড়লাম ওনার ওপর। আমি চেঁচিয়ে বললাম, কি করছেন এসব? ছি, আমি এটা অন্তত আপনার থেকে আশা করিনি। আপনি এতটা নোংরা মনের মানুষ? কি ভাবেন আপনি আমাকে? আপনি এসে এভাবে টাচ করলে আমি আপনার ডাকে সায় দেব? আমি ওই ধরনের মেয়ে না। জিলু উঠে বসে বলে, আগে আপনি আমার কথা শুনুন প্লিজ। আমি বললাম, আমাকে একটা কথা বলুন তো, আপনি কি এখন আমাকে এ রুমে ঘুমোতে দেবেন কি দেবেন না? বাড়তি কথা না বলে ব্যাস হ্যাঁতে বা নাতে বলুন। জিলু বলে, দেব, তবে আমার সাথে খাটে আসুন। আমি বললাম, আমি এখানেই ঘুমাবো, তাও আবার প্রতিদিন। আর আপনি যদি আমাকে ডিস্টার্ব করেছেন তাহলে আমি অন্য রুমে গিয়ে ঘুমাবো। এখন দয়া করে এখান থেকে যান। জিলু বলে, তবে আপনাকে একটা কথা বলি, এমনও একদিন আসবে যেদিন আপনি আমার বুকে মাথা রেখে আমার জন্য কান্না করবেন, কথাটা মিলিয়ে নেবেন। আমি বললাম, স্বপ্ন দেখা ভালো, যান ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখুন। জিলু বিছানা থেকে উঠে চলে গেল উপরে ঘুমোতে। এক দেখাতেই যে ও আমাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছে এটা ওর হাবভাব দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু আমি নিরুপায়। ওর দেওয়া আঘাত আমাকে কুরে কুরে খাচ্ছে। আমিও চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। বেশ কিছুক্ষণ পর চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে পড়লাম। জিলু কখন ঘুমিয়েছে বলতে পারি না। ভোরের দিকে ঘুম থেকে উঠে অজু করে নামাজ পড়ে নিলাম। তারপর আরও কিছুক্ষণ শুয়ে রইলাম। ভোরের আলো ফুটতেই আমি শোয়া থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে ফ্রেশ হয়ে নিলাম। সকাল 8টা বাজে। শাশুড়ি মা আমাদের ডাকতে এলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম।
মা ঘরে না ঢুকে দরজার কাছে দাঁড়িয়ে বলে, ঘুম থেকে উঠে গেছিস মা? আমি বললাম, জি। মা বলে, জিলু কি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে? আমি বললাম, হুম। মা ফিসফিস করে বলে, রাতে কোনো চোটপাট করেনি তো? আমি সব কিছু গোপন করে বললাম, না মা, কিছু বলেনি। মা একটা দিক নিঃশ্বাস ফেলে বলে, যাক, শুনে খুশি হলাম। আমি তো খুব টেনশনে ছিলাম। আচ্ছা, তুই রেস্ট কর, আমি তোর নাস্তা উপরে পাঠিয়ে দিচ্ছি। আমি বললাম, এখন খেতে ইচ্ছে করছে না, পরে। মা আমার মাথায় হাত বুলিয়ে বলে, ঠিক আছে, যা রেস্ট কর। এই বলে মা চলে গেল। আমি আবার দরজা বন্ধ করে রুমে এসে জানালার পাশে একটা চেয়ার নিয়ে বসলাম। এই জানালা থেকে বাহিরের পেছনের দিক দেখা যায়। উকি মেরে আশপাশ দেখে বোঝাই যাচ্ছে অনেক বড় বাড়ি। নানান রকমের ফলের গাছও লাগানো আছে। মাঝখানে অনেকটা জায়গা জুড়ে ফুলের বাগান। দেখে মনে হচ্ছে খুব যত্ন নেওয়া হয়। বাহিরে থেকে হালকা হাওয়া আসছে। সকালের এই ঠান্ডা ঠান্ডা হাওয়া শরীর মন সব জুড়িয়ে যায়। মনের মধ্যে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কাল রাতে যা ঘটল তা নিয়ে ভাবতে লাগলাম। উনি যে আমার সৌন্দর্যের প্রেমে পড়েছে সেটা আমি বেশ ভালোই বুঝতে পারছি। কিন্তু উনি আমার নয়, আমার সৌন্দর্যের প্রেমে পড়েছে। মোহ, এটা হচ্ছে 2 দিনের মোহ। 2 দিন পরেই কেটে যাবে। তখন আবার সেই অপমান লাঞ্ছনা সহ করতে হবে। উনি যদি সত্যিই আমার প্রেমে পড়তো তাহলে এমন খারাপ আচরণ আমার সাথে করতো না। পাশে বসিয়ে বুঝিয়ে বলতো, একটু সময় লাগবে আমার তোমার সাথে মানিয়ে নিতে। কিন্তু না, উনি এমনটা করেননি। গতকালকেও ঠিক এ সময় আমি অন্য আরেকজনকে নিয়ে আশায় বুকে বাসা বেঁধেছি। কিন্তু ভাগ্যের ফেরে যাকে নিয়ে এত জল্পনা কল্পনা করলাম তার বদলে অন্য আরেকজনকে বিয়ে করতে হলো। প্রথমে মনে যাকে ঠাঁই দিয়েছি তাকে সরিয়ে অন্য আরেকজনকে জায়গা দেওয়া অতটাও সহজ নয়। কিন্তু পরিবারের কথা ভেবে আর নিজেকে কলঙ্কের হাত থেকে বাঁচাতে সেটা করতে বাধ্য হলাম। কোথায় আমি ওনার কাছে সময় চাইব সব কিছু গুছিয়ে নিতে, উল্টো উনি আমাকে অবাক করে দিয়ে আমার কাছ থেকে ডিভোর্স চেয়ে বসলো। বিয়ে হয়েছে 5 ঘন্টাও পার হলো না। এরই মধ্যে বাসর ঘরে যদি নিজের স্বামী ডিভোর্সের কথা বলে, তখন একটা মেয়ের মনের মধ্যে কি চলে সেটা পৃথিবীর কেউ বলতে পারে না। আরও তো যা নয় তাই বলে অপমান করলো, এমনকি আমার ফ্যামিলিকে পর্যন্ত ছাড়লো না। তাহলে আমার কি করা উচিত? এত কিছুর পরেও কি স্বামীর সাথে ভালোভাবে সংসার করা উচিত? কিন্তু হাদিসে উল্লেখ আছে, এমনকি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী যদি রেগে থাকে তাহলে রাতে ঘুমানোর আগে স্বামীর রাগ ভাঙিয়ে তারপর ঘুমোবে। যদি স্বামী রাগান্বিত অবস্থায় স্বামী স্ত্রী দুজন শুয়ে পড়ে